আসসালামু আলাইকুম। আমার ভয়েস শোনা যাচ্ছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। উম, কোনো কোশ্চেন যদি থাকে কারো, সেটা কমেন্টে করতে পারবেন। আর পড়া দেওয়ার পরে পড়া যদি কোথাও না বোঝেন, সেটা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখতে পারবেন। আমি অবসর হয়ে রিপ্লাই করব। এবং এমন কেউ নাই যাকে আমি রিপ্লাই করব না, সবাইকেই রিপ্লাই করব। যদি কোনো কিছু না বোঝেন, কোথাও কোনো সমস্যা হয়, আমাকে যে কোনো সময় নক দিতে পারবেন। ঠিক আছে? এটা আমাদের আজকে প্রথম ক্লাস। আমি প্রথমে একটু বলে দিই আমি কিভাবে পড়াবো। আমার এখানে আপনি ডিজিটাল বোর্ড অথবা বড় বোর্ড এই টাইপের কিছুই পাবেন না। আমরা সবাই অনার্স মাস্টার শেষ করে আসছি। তো বোর্ডে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে লেখাবো, আপনি বসে বসে লিখবেন, এই বয়স কারো নাই। ঠিক আছে? এগুলা জাস্ট সময় নষ্ট। কারণ হলো আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিসের হ্যান্ড নোট দিয়ে দিচ্ছি। দুঃখিত, হ্যান্ড নোট আজকে কুরিয়ার করতে পারি নাই। আগামীকালকে সকালবেলা হ্যান্ড নোট কুরিয়ার করে দিব, কারণ নোটের প্রিন্ট শেষ হয় নাই। কালকে সকালবেলা কুরিয়ার করে দিব। 6টা নোট পাবেন সবাই। এখন 6টা নোট বলে দিচ্ছি। 6টা নোট কি কি? বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ 4টা, আর হলো ভূগোল একটা নোট 5টা, কম্পিউটার একটা নোট 6টা। অন্যান্য বেচের সবাইকে সব ধরনের নোট দিয়ে দিয়েছি। বিজ্ঞান, তারপর লিটারেচার, আর অন্যান্য যা যা লাগে সব দিয়ে দিয়েছি। কিন্তু আমি নতুন করে আরও কিছু নোট রেডি করতেছি। অলরেডি লিটারেচার নোটের কাজটা অলরেডি শেষ। লিটারেচারের নোটটা আবার নতুন করে রেডি করতেছি আপনাদের জন্য। গ্রামার, তারপরে হলো যে বিজ্ঞান এবং ম্যাথমেন্টালের জন্য আমি চেষ্টা করব একটা নোট তৈরি করতে। যদিও ম্যাথমেন্টাল আমি বিস্তারিত ক্লাসেই করাবো। আমি চাচ্ছি যে প্রত্যেকটা জিনিস যেন হ্যান্ড নোটের মধ্যে থাকে এবং আপনাদের যেন আলাদা করে কোনো বই কেনা না লাগে। ঠিক আছে? আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সব কিছু গুছিয়ে দেওয়ার জন্য, এবং আপনাদের জন্য আপনাদের যেন আলাদা করে চিন্তা করতে না হয় যে আমি এটা পড়বো এটা পড়বো। আপনি আমার শীট শেষ করবেন, এরপরে আপনি যা পড়ার পড়বেন। আমি প্রত্যেকটা জিনিস গোছায়া দেব। প্রত্যেকটা জিনিস। এটা ভাবার দরকার নাই যে ভাই আপনার শীটে কি সব কিছু আছে। আমার শীটে সব আছে, সব আছে, কিন্তু কিছু জিনিস বাদ যাবে। এটা খুবই স্বাভাবিক। যেমন আমরা আজকে হলো সাহিত্য শুরু করব। আমি সাহিত্য পড়াইয়া দিব, যেহেতু আমরা অনেকেই হ্যান্ড নোট এখনো পাইনি। অলমোস্ট 90% আমরা এখনো হ্যান্ড নোট পাই নাই। তো আমি এটার ছবি দিয়ে দিব। আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা শুরু করি। হ্যান্ড নোট যদি আগামীকালকে দেই, ঢাকার আশেপাশে যারা আছেন তারা হলো যে বৃহস্পতিবারে পেয়ে যাবেন, আর অন্যান্য যারা আছেন তারা শুক্রবারে পেয়ে যাবেন। মাস্ট, এর বেশি দেরি হবে না। ঠিক আছে? সবাই পেয়ে যাবেন। তো সবকিছু হ্যান্ড নোট বেসড। এটা আমার বাংলা সাহিত্যের হ্যান্ড নোট। এখানের মূল সাহিত্যের পড়া হলো 8 পাতা। আমি আজকে আপনাদের জন্য এই যে লিটারেচার নোট অলরেডি তৈরি করছি, এটা আগামী মাসে পেয়ে যাবেন আপনারা, মানে 20-25 দিন পরে পাবেন। ঠিক আছে? লিটারেচারের নোট তৈরি করছি। এটা হলো পাতা হিসাবে 6 পাতা, আর পেজ হিসাবে মানে পৃষ্ঠা হিসাবে হলো 12 পৃষ্ঠা। ঠিক আছে? এখন বলতে পারেন ভাইয়া কি বলেন এত। দেখেন, এই হলো হ্যান্ড নোট। কোনো ডিজাইন থাকবে না, কিছু থাকবে না, জাস্ট হলো লেখা এবং গুরুত্বপূর্ণ যা। ঠিক আছে? তো এটা আপনারা পাবেন। এটা এখনো আমি রেডি করতেছি, কাজ চলতেছে। এই যে মানে একটা জিনিসও আপনাকে আলাদা করে কোনো কিছু থেকে খুঁজতে হবে না। এখন বলতে পারেন যে ভাইয়া এগুলো থেকে কমন আসবে। এই যে লিটারেচার হ্যান্ড নোট তৈরি করছি, এটা থেকে ইনশাল্লাহ আপনি 15-তে 12-13 পাবেন, 14 পেতে পারেন।
হ্যাঁ, এখন আপনি যদি আর 1-2 নাম্বারের কথা চিন্তা করেন তাহলে আপনাকে ভাস্টলি পড়তে হবে, অনেক বেশি পড়তে হবে। এই যে সাহিত্য এখানে ধরেন এই 12-13 পাতা, এই সাহিত্য এটা থেকে পড়বেন আপনি, সাহিত্যে 20-এর মধ্যে একদম কমপক্ষে 16-17 পাবেন। হ্যাঁ, সর্বনিম্ন 15 পাবেন। কিন্তু এর থেকে যদি আপনি আরো বেশি পেতে চান তখন আপনাকে বিশাল বই পড়তে হবে। তখন পার্থক্যটা কি হয়ে যাবে আমি বলে দিই। আপনি যখন অনেক বড় একটা বই পড়বেন, পরীক্ষার হলে যাবেন, আপনার কনফিউশন থাকবে মাথায়, আপনি 20টার মধ্যে আপনি ধরেন 20টাই দাগায় আসলেন, বাসায় এসে দেখলাম আপনার 5টা ভুল হয়ে গেল, তাহলে আপনার কিন্তু অলমোস্ট 7.5 নাম্বার নাই। আপনি পাইলেন কত? 12.5। আপনি পাইছেন 12.5। খেয়াল করে দেখেন, আপনি 20টাতে 20টা দাগাইছেন, তার মানে বেশি পড়ছেন, বেশি পারেন। আপনি 20টা দাগাইছেন, আপনার ভুল হয়েছে 5টা, তাহলে 5টাতে হলো 5 নাম্বার আর নেগেটিভ মার্ক হলো 0.50, তাহলে আপনার টোটাল 7.5 নাম্বার নাই। 7.5 নাম্বার নাই মানে আপনি পাইছেন কত? 12.5। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, এরপরে দেখেন আপনি শুধু আমার শীট পড়ছেন ভালোভাবে, ভালোভাবে, অনেক ভালোভাবে, এরপর আপনি দাগালেন 15টা, দাগালেন 14টা, আপনি 14 পাইলেন, কারণ আপনার ভুল হবে না, কারণ এই শীট তো আপনি বারবার পড়ছেন, ছোট শীট। এইটাই হলো প্রিলি পাসের মূল মন্ত্র, যেটা আমি আপনাদের কাছে বলে দিলাম। অনেক বড় বড় বই পড়তে যাই আমরা। আমি যদি খায়রুলসের বেসিক ভিউর, খায়রুলসের ম্যাথের কথা বলতে যাই, অথবা নাইম ভাইয়ের বেসিক ভিউর কথা বলতে যাই, অনেক বড় বড় বই, এত বড় বই দেখলে ভয় পেয়ে যাই। এই যে আমার কাছে মাস্টার বই আছে, হ্যাঁ, এই যে মাস্টার বই, এই যে মাস্টার বই, হ্যাঁ, কত পেজ এটা? এটা হলো অলমোস্ট 1232 পেজ। এই 1232 পেজের বই আপনি পড়ে কবে শেষ করবেন এটা বলেন, এবং আপনি এটা কিভাবে আপনি পরীক্ষা দিবেন? তাহলে জিনিসগুলো কনজেস্টেড করে যদি গুছিয়ে আনা যায়, এইখান থেকেই বারবার পড়বেন এবং এখান থেকে ইনশাল্লাহ কমন আসবে। নিয়ম হলো আপনাকে 200-তে 200 পেতে হবে না। আপনি যখন হ্যান্ড নোট গুছিয়ে পড়বেন তখন হলো আপনি 130টা পারলেন, 140টা পারলেন, ওই 140টাই দাগাবেন, তাহলে আপনি 140ই পাবেন। ঠিক আছে? কিন্তু আপনি যখন অনেক বেশি বই পড়তে যাবেন তখন আপনি দাগাবেন 160টা, বাসায় এসে দেখবেন আপনার আপনার 30-40টা ভুল, তখন আপনার নাম্বার অনেক কমে যাবে। 60টা দাগাইলেন, 40টা ভুল হলো, নাম্বার নাই 60, নেগেটিভ মার্কিং সহ পাইলেন 100। ঠিক আছে? সো সর্বোচ্চ বিশ্বাস রাখতে হবে আমার উপর। আমি যেটা দিব এটা অবশ্যই অবশ্যই শেষ করবেন। আপনার যদি মনে কোনো খটকা থেকে থাকে আপনি আলাদা করে আপনার জন্য আপনি বই পড়তে পারেন। ঠিক আছে? আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই আমি আপনার হ্যান্ড নোট শেষ করে ফেলছি, আমাকে এমন একটা বইয়ের কথা বলেন, তখন আমি আপনাকে বলে দেবো আপনি কোন বই পড়বেন। বাট এটা হলো প্রথম প্রায়োরিটি। নোটগুলো ছোট, এদিক সেদিক নিতে পারবেন, পড়তে পারবেন, কিন্তু বড় শর্ত হলো এগুলা কাউকেই দিবেন না, কাউকেই দিবেন না, কাউকে দিবেন না। এটা আমার আমানত, আমার আমানত। এটা আমি খুব কষ্ট করে বানাইছি আপনাদের জন্য, নিজের জন্য বানাইছি, এখন আপনাদের জন্য একটু একটু ঠিকঠাক করে দিচ্ছি। সো এটা কাউকে দিবেন না। আমরা শুরু করে দিব আজকে। সো বোর্ডে কোনো ধরনের পড়া হবে না, আমি এখন এইভাবে পড়াবো এবং আমি ক্লাস নিব যখন, তখন শীট সামনে থাকবে এবং আপনাদের সবার হাতে হাতে শীট থাকবে। আপনারা জাস্ট হলো আমি পড়াই দিব, একটু বুঝিয়ে দিব, আপনারা শীটটা বাসায় আলাদা করে পড়ে নেবেন। ঠিক আছে? এইভাবে চলতে থাকবে। আর হলো যে গ্রুপে প্রতিদিন আমি পড়া দিয়ে দিব। এই যে আজকে এটা শেষ করে আমি গ্রুপে পড়া দিয়ে দিব, বুকোবলের যে পিডিএফ আছে পিডিএফটা দিয়ে দিব, আর হলো এটা পড়া দিব প্রতিদিন, বুকোবলে চলতে থাকবে, আর হলো যে পড়া চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে। আমরা একটা সাবজেক্ট ধরবো, সেটা শেষ করবো, এরপর আরেকটা সাবজেক্ট ধরবো। এটা আমরা শুরু করব। এটার হলো লাইভ ক্লাসও থাকবে, আবার রেকর্ডিং ক্লাসও দিতে পারি, সমস্যা নেই। আর পাশাপাশি আরেকটা সাবজেক্ট চলবে। মনে করেন এটা আমি লাইভ ক্লাস শুরু করলাম, পাশাপাশি আরেকটা সাবজেক্ট চলবে, আরেকটা সাবজেক্টের রেকর্ডিং ক্লাস দিবে। টোটাল উইকলি 5টা ক্লাস হবে, এর মধ্যে 3টা লাইভ ক্লাস অথবা 2টা লাইভ ক্লাস অথবা 4টা লাইভ ক্লাস, আর বাকি 1টা 2টা হলো রেকর্ডেড ক্লাস থাকবে। এবং আমরা ক্লাস শেষে সেটা কি করব, রিভিশন দিব, সময় রাখবো। মনে করেন যে রবিবারে ক্লাস নিলাম, সোমবারে ক্লাস নিলাম, মঙ্গলবারে ক্লাস নিলাম, এরপরে বুধবারে রিভিশন দিলাম, বৃহস্পতিবারে রেকর্ডেড ক্লাস দিলাম, শুক্রবারে রিভিশন দিলাম। মানে টোটাল জিনিসটা আমি প্ল্যান করে রাখবো, আমি দিব, আপনাদের কোনো কিছু ভাবতে হবে না যে আমি রিভিশন দিব কবে, এটা ওটা কিছুই ভাবতে হবে না। আমি জাস্ট যেটা পড়া দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা পড়বেন। পত্রিকা দিব প্রতিদিন, পত্রিকা পড়বেন। আমি বলে দিব কিন্তু পত্রিকাতে কোথাও পড়বেন। হ্যাঁ, যেদিন বলবো না সেদিন নিজ দায়িত্বে শুধু সম্পাদকীয়টা পড়বেন, আন্তর্জাতিক পাতাটা পড়বেন। ঠিক আছে? এগুলো থেকে প্রিলিতে আসবে না। এটা জাস্ট হলো পড়বেন, পড়ে এটাকে এটা মাথায় রাখতে চেষ্টা করবেন। কারণ টুকটাক বিসিএস যারা পড়ে তাদের হলো টোটাল একটা ওয়ার্ল্ড নিয়ে একটা জ্ঞান থাকা দরকার আছে। হ্যাঁ, আপনাকে যদি জিজ্ঞেস করে বলেন সিরিয়ার বাসার আল আসাদের কি হইলো, তো বাসার আল আসাদ সম্পর্কে আপনার জানতেই পারেন, জিজ্ঞেস করতেই পারেন। ঠিক আছে? আমাকে ওই দিন ভাইবা বোর্ডে জিজ্ঞেস করছে যে বলেন বাংলাদেশের শেখ হাসিনার মতো আরেকজন পালিয়ে গেছেন, উনার নাম কি? বললাম বাসার আল আসাদ, সিরিয়ার। ঠিক আছে? উনি কোথায় পালিয়ে গেছেন? রাশিয়াতে পালিয়ে গেছেন। তো এগুলো আপনাকে জানতে হবে, টুকটাক বেসিক জিনিস। ঠিক আছে? তো আমরা আজকে শুরু করি। আমি সাহিত্য, আমি এটা আপনাদের এখন প্রথম ক্লাসটা একটু কষ্ট হবে ধরতে, কারণ হলো আপনার হ্যান্ড নোট পান নাই। আমি হ্যান্ড নোট আপনাদেরকে দিয়ে দিব, এই শুক্রবারের মধ্যে পেয়ে যাবেন, এবং ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা সবাই হ্যান্ড নোট পাবো।
এবং আমাদের ক্লাস করতেও ইজি হবে, ঠিক আছে? এই ক্লাসে এখানে এই জিনিসগুলো যদি আমি এখন বোর্ডে পড়াতাম, আমি কিন্তু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা লাইন লিখতাম, আপনারা একটা একটা লাইন লিখতেন। তো আদৌ আসলে এগুলোর দরকার নেই, জাস্ট হ্যান্ড নোট আকারে দিয়ে দিব, আমি একটু বুঝাইয়া দিব, এবং গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে সেই লাইনগুলো আমি দাগিয়ে দিব, তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে যে কোন লাইনগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখানে কোনো কিছুই মিস দেওয়া যাবে না, কারণ এটা একদম গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখানে নিয়ে আসছি। আরও যদি সংযোজন বিয়োজন করতে মনে হয় আমি করে দিব, সমস্যা নেই, ঠিক আছে? আমরা শুরু করলাম। এটা হলো বাংলা সাহিত্য। এখানে মূলত এই প্রথম 8 পাতা, 1 2 3 4 5 6 7 8 9, এই 9 পাতা, এই টোটাল 9 পাতাটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই 9 পাতার মধ্যে টোটাল সাহিত্যের অলমোস্ট 80% চলে আসছে। আর বাকি যেগুলো আছে এগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে জব সলিউশন, বিভিন্ন পরীক্ষা, মডেল টেস্ট ইত্যাদি থেকে তুলে আনা সাহিত্য, ঠিক আছে? আমরা একদম প্রথমে শুরু করলাম আধুনিক যুগ। আমি আপনাদেরকে এটা পিডিএফ দিয়ে দিব একটু পরে। এই প্রথম পেজ আমরা আজকে পড়বো, এটার পিডিএফ দিয়ে দিব। সো টেনশনের কিছু নাই, অল্প অল্প পড়া দিব, অল্প অল্প করে শিখবেন। আমাদের হাতে যে সময় আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আমরা যদি 5 মাসও ধরি তাহলে দেখবেন যে আমাদের 3 মাসে প্রিপারেশন গুছিয়ে যাবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আমরা 3 মাসের মধ্যে ইনশাল্লাহ প্রিপারেশন গোছাবো, এই টার্গেট নিয়ে পড়াবো, ঠিক আছে? আর আপনাদের ম্যাথ ক্লাস আমি কিভাবে নিব এটা দেখবেন, অপেক্ষা করেন কিছুদিন। শুরু করি তাহলে। আধুনিক যুগের সূত্রপাত হয় কত সালে? 1801 থেকে। এই একটা জিনিস মনে রাখবেন, 1801 বলতে বোঝায় 19 শতক, ঠিক আছে? মনে করেন এখন হলো 2000 কত, 2025, এটাকে বলা হয় একবিংশ শতক, মানে যখন যে সাল থাকবে এটার পরের শতক হিসেবে এটাকে ধরা হয়। তাহলে 1800 মানে হলো 19 শতক। এই জায়গাগুলো খুবই খুবই কনফিউশন থাকে, এই জন্য একসাথে দিয়ে দিছি। বাঙালির লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটা? এটা হলো রাজা প্রতাপাদিত্য চরিত। এটা পরীক্ষায় আসে যে বাঙালির লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটা? এটা হলো রাজা প্রতাপাদিত্য চরিত্র। এটা লিখছে কে? এটা লিখছে হলো রাম রাম বসু। হ্যাঁ, এই যে আপনাদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু হ্যান্ড নোট যখন পেয়ে যাবেন তখন ইজিলি পড়া ধরতে পারবেন, খুবই ইজিলি পড়া ধরতে পারবেন। আমি আজকে এটার ছবি দিয়ে দিব, তাহলে পড়তে পারবেন। অবাঙ্গালির লেখা কোনটা? একটা হলো বাঙালির লেখা প্রথম মৌলিক গ্রন্থ, আর অবাঙ্গালির লেখা কোনটা? অবাঙ্গালির লেখা হলো কথোপকথন। এটা হলো উইলিয়াম কেরি লিখেছেন, উইলিয়াম কেরি। প্রথম মৌলিক গ্রন্থ কোনটি? প্রভাবতী সম্ভাষণ, প্রথম মৌলিক গ্রন্থ। এটা কে লিখছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1892 সালে লিখছে। কথ্য ভাষার আদিগ্রন্থ কোনটা? এটা হলো কৃপার শাস্ত্রের অর্থবেদ। বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ এই ম্যানুয়েল দা আশম্পা শাওইন, বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ। তিনি এই 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 ব্যাকরণটা লিখেছিলেন পর্তুগিজ ভাষায়। কোন ভাষায় লিখেছেন? পর্তুগিজ ভাষায়। সালটা গুরুত্বপূর্ণ, 1743 সালে, এই সালটা পড়ে রাখবেন। এরপরে দেখেন 1778 সালে নাথানিয়েল ব্রেসি হ্যালহেড এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামে ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ লিখেছেন। ইংরেজি ভাষাতে একটা ব্যাকরণ লিখেছেন, বাংলা ব্যাকরণ। পরে এটাকে বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ হিসেবে মুদ্রণ করেন। মূলত প্রশ্ন এখানে যেটা আসে যে নাথানিয়েল ব্রেসি হ্যালহেড কত সালে লিখছেন? এটা হলো 1778 সালে লিখছেন। তার বইয়ের নাম কি? বইয়ের নাম হলো গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এইটা, ঠিক আছে? এই যে আমি আপনাদেরকে পড়াই দিচ্ছি, দেখেন আপনাদের হ্যান্ড নোট পেয়ে যাচ্ছেন, শিখা হয়ে যাচ্ছে, আপনার আলাদা করে কোনো কিছু নোট করতে হচ্ছে না। এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো যদি বোর্ডে লিখতাম তাহলে দেখা যাচ্ছে যে এইটুকু লিখতে লিখতে আমার আধা ঘন্টা চলে যেত গল্প করতে করতে, ঠিক আছে? আজকে প্রথম ক্লাস, এই জন্য অনেক বেশি কথা বলতে হচ্ছে। নেক্সট ক্লাস থেকে অত বেশি কথা হবে না, আশা করি দেখবেন গুছিয়ে পড়া হয়ে যাবে। ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ, একদম পাশে দেখেন ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ, এইটা লিখেছেন কে? এটা হলো যে দোম অ্যান্টোনিও লিখেছেন। এটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়, তারিখটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা হলো 1800 সাল, 4ই মে 1800, 4ই মে 1800। বাংলা বিভাগ প্রতিষ্ঠা হয়েছে কত সালে? এই ফোর্ট উইলিয়াম কলেজে হলো 1801 সালে। 1800 সালে হলো কলেজ প্রতিষ্ঠা হয়েছে, আর বাংলা বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল 1801 সালে। প্রথম অধ্যক্ষ ও বাংলা বিভাগীয় প্রধান ছিলেন এই কলেজের কে? এটা হলো উইলিয়াম কেরি, যার বাংলা সাহিত্যে যার অবদান অনেক অনেক বেশি। এরপরে দেখেন ফুলমণি ও করুণার বিবরণ, এই বইটা প্রকাশিত হয়েছে 1852 সালে। এটা লিখেছেন হ্যানা ক্যাথরিন। এটা হলো উপন্যাস লেখার প্রথম প্রচেষ্টা, মানে প্রথম এই প্রচেষ্টা করেছিল উপন্যাস লেখার জন্য এখানে এসে এইটার মধ্যে দিয়ে, মানে প্রথম উপন্যাস তো লেখা হয় নাই, এইটার মধ্যে দিয়ে উপন্যাস লেখতে চেষ্টা করছিল। এর পরবর্তীতে ধীরে ধীরে উপন্যাস লেখা শুরু হয়েছে, ঠিক আছে?
এই আধুনিক যুগে এসে এই জায়গাগুলো খুব বেশি কঠিন, কারণ আমরা একদম মডার্ন যুগে এসে যখন আমরা সাহিত্যিকদের পড়ি, মনে করেন হুমায়ুন আহমেদ পড়লাম, রবীন্দ্রনাথ পড়লাম, তখন কিন্তু একটু ইজি লাগে। কিন্তু এই জায়গাগুলো বেশি কনফিউশন থাকে, এই জায়গাগুলো বেশি কঠিন, এই জন্য আমরা কঠিন দিয়ে শুরু করি। আমার আগের বেয়েছে হলো যে আমি প্রথম শুরু করেছিলাম হলো কম্পিউটার দিয়ে। দেখা যাচ্ছে এক একজনের ঘাম ছুটে গেছে, কম্পিউটারে 4টা লেকচার ছিল, 4টা লেকচারে টোটাল কম্পিউটার শেষ। এখন হলো এই কঠিন জিনিস আগে আমরা শেষ করতে হবে, ঠিক আছে? একটা বই আছে ইট দ্য ফ্রগ। ইট দ্য ফ্রগ বইয়ের মূল মিনিং হলো আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটা আপনি আগে করে ফেলবেন। তো এই জন্য আমরা কঠিন জিনিসটা আগে ধরলাম। বাংলা সাহিত্য কিন্তু মনে রাখা সহজ না, অনেক কঠিন। বাংলা সাহিত্য মনে রাখা অনেক কঠিন। অনেকে ছন্দ দিয়ে মনে রাখে, অনেকে যুক্তি দিয়ে মনে রাখে, বিভিন্নভাবে ছন্দ দিয়ে মনে রাখা যাবে না, ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে হবে। ছন্দ দিয়ে মনে রাখলে পরীক্ষার হলে আপনি ছন্দও ভুলে যাবেন, ঠিক আছে? সো এত প্যারানের কিছু নাই, বারবার রিভিশন দিতে দিতে দেখবেন যে এগুলো আমাদের এমনিতেই মাথায় ঢুকে যাবে। এরপরে দেখেন আমরা আরেকটু পড়ি। উপমহাদেশের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল 1498 সালে। এটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এটা গোয়ায় প্রতিষ্ঠিত হয়েছিল। 1778 সালে হুগলিতে প্রথম বাংলা ছাপাখানা, এবং 1800 সালে শ্রীরামপুরে, 1847 সালে রংপুরে, এটার নাম ছিল রংপুর বার্তাবহ। এটা গুরুত্বপূর্ণ। আর 1847 সাল যেটা, এটা বেশি গুরুত্বপূর্ণ। এই 2 সালে হলো মূলত 1847 সালে হলো রংপুরে রংপুর বার্তাবাহ নামে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। আর ঢাকাতে প্রতিষ্ঠিত হয় 1860 সালে, এটার নাম ছিল বাংলা প্রেস। ঠিক আছে, এই তথ্যগুলো মনে রাখতে হবে, একসাথে দিয়ে দিয়েছি, গুরুত্বপূর্ণ। এরপরে হলো উইলিয়াম কেরির কিছু সাহিত্য আছে এখানে, কথোপকথন, ইতিহাসমালা, এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এইগুলো হলো উইলিয়াম কেরির সাহিত্য। রামরাম বসু, যিনি কেরি সাহেবের মুন্সি নামে পরিচিত, তার সাহিত্য হলো রাজা প্রতাপাদিত্য চরিত্র, 1801 সালে প্রকাশিত হয়েছে। আর একটা বই হলো লিপিমালা। এখানে একটু প্যাচ লাগে, এটা হলো যে এই ইতিহাসমালা আর হলো লিপিমালা, পরীক্ষার হলে ঝামেলা লাগবে। এই লিপিমালা লিখছে মনে রাখবেন রামরাম বসু, আর ইতিহাসমালা লিখছে মনে রাখবেন যে উইলিয়াম কেরি, ঠিক আছে? এই দুটোর মধ্যে কনফিউশন তৈরি হয়। এরপর একটু দেখেন ইয়ং বেঙ্গল। ইয়ং বেঙ্গল, এটা হলো 1831 সালে ইয়ং বেঙ্গল প্রতিষ্ঠিত হয়েছিল। ইয়ং বেঙ্গল মানে হলো ওই সময় যে ইয়াং, যারা মনে করেন যে ইংরেজ ভাবধারার যারা ছিল, তাদেরকে নিয়ে একটা এক ধরনের হলো তারা দল গঠন করছে, যেটাকে বলা হয় ইয়ং বেঙ্গল। তো এটার মুখপাত্র ছিল কারা কারা? মুখপাত্র ছিল এনকোয়ারার এবং গানার নেশন, এই দুইটা পত্রিকা ছিল তাদের মুখপাত্র। এটার প্রবক্তা ছিলেন হেনরি লুই ডিরোজিও। এটা এর আগে বিসিএস আসছিল মনে হয় 41তম বিসিএসে, যে এই ইয়ং বেঙ্গলের সদস্য কে ছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। এটা পরীক্ষা আসছিল, ঠিক আছে? মুখস্থ করবেন মাইকেল, তারাচাঁদ চক্রবর্তী, পেরিচাঁদ মিত্র, রাধানাথ শিকদার, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, এরা হলো ইয়ং বেঙ্গলের ছিলেন। এরপরে দেখেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের জন্ম হলো হুগলিতে, হ্যাঁ। তিনি প্রতিষ্ঠা করছেন ব্রাহ্মণ সভা। তার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা যেটা আসে, এটা হলো গৌড়ীয় ব্যাকরণ, 1833 সালে। এই 1833 যেটা, এটা হলো পরীক্ষায় বেশি আসে, বাংলা ভাষায় এবং বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ এটা। তার আরো কিছু বই আছে, বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, পথ্য প্রদান, গোস্বামীর সহিত বিচার, প্রবর্তক ও নিবর্তকের সংবাদ, এগুলো হলো তার বই। এখানে আরেকটু দেখেন নিচের দিকে, বুদ্ধির মুক্তি, ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র। এই এই এটা এটা হলো যে শিক্ষা পত্রিকাতে আছে, ঠিক আছে? বুদ্ধির মুক্তি আন্দোলন আর কি যেটা, অথবা ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র যেটা, এটা হলো শিক্ষা পত্রিকা। এখানে দুইটা প্রশ্ন, একটা হলো বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রবক্তা, এটা হলো শিক্ষা পত্রিকা, অথবা ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র হলো শিক্ষা পত্রিকা। এই পত্রিকা 1927 সালে প্রকাশিত হয়েছিল। এটার সম্পাদক ছিলেন আবুল হোসেন। পত্রিকাতে লেখা থাকতো একটা লাইন, যেটা আমরা সবাই জানি, গান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, ঠিক আছে? এটা হলো যে খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, এটা পরীক্ষায় আসতে পারে, এটা পড়ে রাখবেন। আর একটু পাশে দেখেন ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আছে কি, মৃত্যুঞ্জয় বিদ্যালয়, নাম হলো বুদ্ধির মুক্তি আন্দোলন। এই আন্দোলনের লেখক যারা ছিলেন তাদের হলেন আবুল হোসেন, আবুল ফজল, কাজী আব্দুল ওদুদ, কাজী মোতা হোসেন চৌধুরী। এই হলো প্রথম পেজের পড়া। আজকে প্রথম দিন, এই জন্য আমি বেশি পড়া দিচ্ছি না আপনাদেরকে। হিজিবিজি লাগার কথা প্রথম দিন, যেহেতু হ্যান্ড নোট এখনো পান নাই আপনারা অনেকেই, তো হিজিবিজি লাগার কিছু নাই। যখন একবার দেখবেন যে শুরু করে ফেলবো আমরা, তখন এই জিনিস একবার যখন আমরা এটা ভালোভাবে প্রিপারেশন নিয়ে শুরু করব, তখন দেখবেন যে ইজি লাগবে। হ্যান্ড নোট ইনশাল্লাহ শুক্রবারের মধ্যে সবাই পেয়ে যাবেন। হ্যাঁ, এই শুক্রবারের মধ্যে পেয়ে যাবেন, তখন দেখবেন যে আমি যখন পড়াবো ইজিলি ক্র্যাক করতে পারবেন। আমার আগের বেচে অলমোস্ট প্রায় 500-র কাছাকাছি স্টুডেন্ট আছে, তো তাদেরকে আমি পড়াচ্ছি। হ্যাঁ, আমি তো বুঝি যে তারা কিভাবে স্যাটিসফাইড হচ্ছে এবং কিভাবে পড়ালে তাদের কাছে ভালো লাগতেছে। আমি এইভাবেই যে পড়াচ্ছি এবং এইভাবেই তাদের কাছে ভালো লাগতেছে। আপনাদের যদি মনে হয় যে না স্যার আমরা বোর্ডে পড়বো, তাহলে আমি আপনাদের জন্য বোর্ডের ব্যবস্থা করতে পারি, কিন্তু আমি এইভাবে পড়ছি, এই জন্য এইভাবে গোছাইছি, এই জন্য আপনাদেরকে এইভাবে দিয়ে দিচ্ছি। অনেকে বলেন যে ভাইয়া কোচিংয়ের শিট, কোচিংয়ের বই, কোচিংয়ে যে স্যারে ক্লাস নিবে
উনি হলেন পেইড টিচার, উনি কোচিংয়ের মালিক না, উনি পেইড টিচার। উনি ক্লাস নিবে 2 ঘন্টা, ওনার সাথে কথা থাকে, উনি 2 ঘন্টা ক্লাস নিলে ওনাকে পে করবে কোম্পানি অথবা মালিক পক্ষ, ওনাকে পে করবে। এখন উনি যদি 2 ঘন্টার ক্লাস যদি উনি 25 মিনিটে নেয়, আধা ঘন্টায় নেয়, তাহলে তো ওনাকে পে করবে না। তো উনি তখন 2 ঘন্টার ক্লাসটা নেওয়ার জন্য কি করে, বিস্তারিত বোর্ডে লিখে, গল্প করে, কথা বলে, টাইম পাস করে, অনেক বেশি জোকস বলে, অ্যাডাল্ট জোকস বলে, যেগুলা শুনতে ভালো লাগে, ক্লাস করতে ভালো লাগে। এরপর এসে বলে যে হ্যাঁ ক্লাসটা অনেক মজা লাগছে। আলটিমেটলি আপনি যখন বাসায় এসে দেখবেন যে স্যারের নোটের অনেক গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ে গেছে। স্যারের তো আইনস্টাইন না যে স্যারের শুধু এইটুকু পড়ছে, এইটুকুই আপনাকে দিচ্ছে। স্যার তো মুখস্থ দিচ্ছে, অনেক কিছু এখান থেকে বাদ যাচ্ছে। এরপর বাসায় আপনি স্যারের নোট নিয়ে আসলেন বা ওখানে যে লিখলেন, আইসা দেখলেন, এরপর আপনি কোচিং এর শিট দিল, এরপর আপনি আবার বই, তাহলে আপনি 3টা মিলে আপনি নিজে নোট করতে করতে আপনার দেখবেন যে বছর শেষ আপনি প্রিলি পাস করতে পারবেন না। এখানে আমি প্রত্যেকটা জিনিস গুছিয়ে দিচ্ছি, হাতে ধরে শিখাইয়া দিচ্ছি, কোনটা কোনটা গুরুত্বপূর্ণ অলরেডি আমি মার্ক করে দিচ্ছি, এটা বেশি গুরুত্বপূর্ণ আসতে পারে, বাকিগুলো আসতে পারে, শিখতে হবে অবশ্যই। এইটা একদম মানে টোটালি আপনার হ্যান্ড নোট করা হয়ে গেছে, আপনার আলাদা করে আর কিছুই করতে হবে না। আপনি জাস্ট হ্যান্ড নোট নেবেন, মুখস্থ করবেন, শেষ করবেন। আমি আবার নতুন হ্যান্ড নোট আগামী মাসে আপনাদের কিছু হ্যান্ড নোট দিব, পরীক্ষার আগে দিয়ে আবার কিছু সাম্প্রতিক সহ আরেকটা নোট দিব। তো এইভাবে পেতে থাকবেন, ডাইরেকশন পেতে থাকবেন, দিক নির্দেশনা পেতে থাকবেন, পরীক্ষা কিভাবে ভালো করা যায় প্রত্যেকটা জিনিসের আপডেট পাবেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিদিনের পড়া দেওয়া থাকবে, সো প্রতিদিনের পড়া শেষ করবেন। এবং এই 3 মাসের মধ্যে আমরা দ্রুত প্রিপারেশন নিয়ে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে প্রিপারেশন শেষ করে ইনশাল্লাহ আমরা এপ্রিল 1 তারিখ থেকে আবার পরীক্ষা দেওয়া শুরু করব। ঠিক আছে, সাবজেক্ট ধরবো, শেষ করব, পরীক্ষা দিব। ঠিক আছে, এই যে আমরা বাংলা সাহিত্য ধরলাম, বাংলা সাহিত্য শেষ করব, এরপর আরেকটা সাবজেক্ট ধরবো, এইভাবেই কিন্তু চলতে থাকবে। এখানে কুচিকের মতো কিছু পাবে না যে আজকে বাংলা, কালকে ম্যাথ, পরের দিন ইংরেজি। নো, এখানে এভাবে চলতে থাকবে। একটা সাবজেক্ট ধরবো, শেষ করব, আরেকটা সাবজেক্ট ধরবো, শেষ করব, এইভাবে। ঠিক আছে, তো আপনারা আমার সাথে আছেন, থাকেন, আমার উপর ভরসা রাখেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এখান থেকে দেখবেন যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং আমরা সর্বোচ্চ সংখ্যক আমরা এখান থেকে প্রিলি পাস করব, যদি আপনারা ডেডিকেটেড থাকেন। ঠিক আছে, সবসময় মাথায় রাখবেন যে 47-এর যে সুযোগটা, এত বড় সুযোগ আর পাবেন না লাইফে, আর পাবেন না, পাবেন না, পাবেন না। এই যে আমি 44-এর ভাইবে দিয়ে আসলাম 2 দিন আগে দিয়ে, 44-এর ভাইবে দিয়ে আসলাম, 44-এ পোস্ট আছে মনে হয় 1600-1700, আর আপনারা 47-এ পোস্ট পাইছেন 3500-3600 প্লাস। এখন বলতে পারেন স্যার এখানে তো অনেক ডাক্তার আছে, ডাক্তার থাকলে কি হয়েছে, জেনারেল পোস্ট অলমোস্ট 650-700। এত পোস্ট কখনোই দেয় না এত। এই যে আমি ওদের পরীক্ষা দিতে দেখি যে 44-এ জেনারেল পোস্ট 350 বা এরকম সামথিং, তারপরে তো ডাবল পাচ্ছেন। আপনার সাবজেক্টিভ ক্যাডার আছে, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, এগুলোর অনেক অনেক বেশি হলো যে এডুকেশন ক্যাডার এবার দেয়া। হেলথ ডাক্তারদের তো অলমোস্ট 1350 দেয়া। তো এত বড় সার্কুলার আর পাবেন না। মনে রাখবেন, এটা এটা আমার লাইফের সেরা বিসিএস মনে করে এটা দিতে হবে। এই একটা বিসিএসই দিবেন। অনেকে মনে করেন, বলেন যে ভাই আমার তো আর 2-3 বছর 4 বছর আছে, 2-3-4 বছর আছে, এটা প্ল্যান করা যাবে না, মাথায় রাখা যাবে না, মাথায় রাখা যাবে না। আমি প্রথম বিসিএস এ জব করতেছি, দ্বিতীয় বিসিএস এ জয়েন করব, তৃতীয় বিসিএস এর ভাইবা দিলাম অলরেডি। দেখেন তৃতীয় বিসিএস ভাইবা দিতে দিতে আমার বয়স 30 হয়ে গেছে। তো চেষ্টা করবেন যেটা পাচ্ছেন সেটাই দিবেন, এই একটা বিসিএসই দিবেন। এটাই টার্গেট রাখেন যে আমি আমার লাইফে এই একটা বিসিএসই দিব এবং এটাতে আমি আমি ক্যাডার হব, ইনশাল্লাহ হব এবং হবেন। আর যদি মনে করেন যে না আমার তো বয়স আছে, আমি আর 2টা 3টা 4টা দিব, আপনার একটাও হবে না। যখন এসএসসি পরীক্ষা দিয়েছেন তখন কি চিন্তা করছেন যে না এসএসসি এবার ফেল করলে পরের বার দিব? ইন্টার পরীক্ষা দিয়েছেন যখন চিন্তা করছেন যে এবার ফেল করলে পরের বার দিব? এরকম তো চিন্তা আসে নাই, তাহলে বিসিএস এর ক্ষেত্রে কেন আসতে চিন্তা? প্রথমবার মানে প্রথমবার, এখন যদি না পারেন আর পরে পারবেন না, পরে সংসার হবে, আর অন্যান্য জব বাড়বে, ঝামেলা বাড়বে, বাবা মা অসুস্থ হয়ে যাবে, বয়স বাড়বে, সবকিছু মিলে আরো ডিপ্রেশনে চলে যাবেন। সো প্রথমবার মানে প্রথমবার, এবার মানে এবারই লাগবে, এবারই লাগবে। ঠিক আছে, এবারই লাগবে। যাদের অনেকে আছে এখানে শেষবার বিসিএস, এটাই লাগবে, কিছু করার নেই আর। হ্যাঁ, এটাই লাগবে। তো এবারে ভালোভাবে পড়েন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। শুরু করেন ভালোভাবে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়া দিয়ে দিব, ভোকাবুলারি দিব, আর এই একটা পেজ পড়েছি একটা পেজে দিয়ে দিব, যেহেতু হ্যান্ড নোট পান নাই অনেকেই, এই জন্য আর বেশি পড়াই নাই। নেক্সট টাইম থেকে আমরা এরকম 2-3 পৃষ্ঠা করে দিয়ে দেবো, যে আজকে 1 পৃষ্ঠা পড়ালাম, নেক্সট টাইম থেকে এরকম হলো 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা পড়া দিব একদিনের জন্য। ঠিক আছে, এরপর আবার রিভিশন দিব, বারবার দেখবেন পড়তে পড়তে জিনিসটা একদম মাথার মধ্যে ঢুকে যাবে। ডোন্ট ওয়ারি। আর হলো যে বই কিনে নেবেন, একটা বই কিনবেন, সেটা হলো বিসিএস এর কোশ্চেন ব্যাংক, প্রফেসরের কোশ্চেন ব্যাংকটা আমি সবাইকে সাজেস্ট করি এবং আমি আমার বেচে পড়াই, প্রফেসরের কোশ্চেন ব্যাংকটা পড়াই। আর ভোকাবুলারি হলো মাস্টার বই থেকে পড়াই, এই চাইলে কেউ মাস্টার বইটা নিতে পারেন, এই মাস্টার বইটা মাস্টার বাই জাহাঙ্গীর আলম, এটা নিতে পারেন, এটা থেকে ভোকাবুলারি পড়াবো। আর যদি কেউ না নিতে থাকেন সমস্যা নেই, আমি পিডিএফ দিয়ে দেবো,
বুকোবলারি, ঠিক আছে? এটা থেকে বুকোবলারি, স্পেলিং, এই দুই একটা জিনিস পড়াবো আর কিছু। কেউ যদি কিনতে পারেন চেষ্টা করবেন কিনে নিতে, আর না হলে পিডিএফ আমি দিয়ে দিব এটা, ঠিক আছে? আর হলো যে এর বাহিরের কোনো বই ইনশাল্লাহ কিনা লাগবে না, যা লাগবে সেটা আমি দিব, আমি প্রোভাইড করব। আপনারা জাস্ট পড়বেন, পড়া শিখবেন। পড়তে গেলে কারো যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু না বুঝেন, আমাকে নক দিবেন, ঠিক আছে? আমরা আজকে প্রথম দিন আমরা ক্লাস শুরু করলাম। শুক্রবারে ইনশাল্লাহ আমরা সবাই হ্যান্ড নোট পেয়ে যাব, এবং আমাদের নেক্সট ক্লাস আমরা শনিবার থেকে শুরু করব, ঠিক আছে? সবাই হ্যান্ড নোট পান, হ্যান্ড নোট পেলেই আমি নেক্সট ক্লাস থেকে শুরু করে দিব। তখন থেকে প্রতি শনিবার থেকে, মানে নেক্সট উইক থেকে, শনিবার থেকে 3টা লাইভ ক্লাস, 2টা রেকর্ডেড ক্লাস, উইকলি 5 দিন ক্লাস চলবে টানা। এর মধ্যে নোট পেয়ে যান, আর আমি আপনাদের জন্য বাকি যে নোটগুলো আছে ওগুলো আর একটু গোছাই। আমার কাছে কিন্তু সব নোটে আছে। বিজ্ঞান নোটটা আমি যখন করছি আমার কাছে মনে হচ্ছিল যে না, এটা সাফিসিয়েন্ট না, ইদানিং মনে হয় যে না, আরেকটু আরেকটু কাজ করি। তো যেহেতু আপনাদের থেকে অনেক টাকা নিচ্ছি, সবাই ভর্তি হয়েছেন টাকা দিয়ে, এইটুকু দায়বদ্ধতা আমার মধ্যে আছে যে না, আপনাদের জন্য ভালো কিছু করি। আমি আই ডোন্ট নো আমি পরবর্তীতে আর বেচ খুলবো কিনা, অথবা খুললেও খুলতে পারি, কিন্তু না খুললেও নাও খুলতে পারি, কিন্তু আপনাদের থেকে যেটা নিয়েছি আমি সেটা হালাল করে নেব। এবং কখনো যেন এইটুকু না শুনতে হয় যে না, জাহিদ ভাই আমাদেরকে ঠকাইছে, জাহিদ ভাই আমাদেরকে পড়ায় নাই নিয়ে টাকা নিয়ে, ঠিক আছে? আজকে একজনে টাকা চাইলো যে ভাই আমি আমি গতকালকে ভর্তি হলাম, আমার হলো যে ভিসা চলে আসছে, আমি লন্ডনে চলে যাব। তো আমি বললাম ঠিক আছে, আমি টাকা ব্যাক করে দিচ্ছি, ঠিক আছে? তো মনে হয় না বাংলাদেশের কোনো কোচিং এরকম টাকা দিয়ে আবার ব্যাক করবে, ঠিক আছে? এটা বিজনেস না, আমি জাস্ট আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমার বেঁচে আসছেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে দিক নির্দেশনা দিয়ে, গাইডলাইন দিয়ে টোটাল প্রিপেয়ার্ড করে দিতে। এবং এটুকু মাথায় রাখেন, ভরসা রাখেন, প্রিলির পাশাপাশি আপনাদের রিটার্নের প্রিপারেশন অনেক গুছিয়ে যাবে, টোটাল জিনিস মাথায় ঢুকে যাবে, আলাদা করে রিটার্নের প্রিপারেশনও নেওয়া লাগবে না, সব এখানে গাইডলাইন পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে পত্রিকা দিচ্ছি এটা কিন্তু রিটার্নের পড়া, ভোকাবুলারি দিচ্ছি রিটার্নের পড়া, ঠিক আছে? সো ঠিক আছে, তাহলে আজকে অনেক কথা হলো। এই ক্লাসগুলো এরকমই হবে, আধা ঘন্টা 35 মিনিটের ক্লাস হবে। ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, আপনারা পরে করে নেবেন, তবে লাইভ ক্লাস করতে ট্রাই করবেন। আর হলো যে হ্যান্ড নোটের আপাতত যেটা পড়াইছি এটা একটা ছবি আমি আপনার দিয়ে দিচ্ছি, এটা শেষ করে রাখবেন। আর হলো যে মানসিকভাবে প্রস্তুতি নেন যে ইনশাল্লাহ আমরা শনিবার থেকে খুব ভালোভাবে শুরু করব, সবাই হাতে হ্যান্ড নোট পেয়ে যাব, এবং আমরা কমিটেড থাকবো নিজের প্রতি যে না, ইনশাল্লাহ আমার এবারই লাগবে বিসিএসটা, 47-এই আমি ক্যাডার হব। নিজেকে ভাবেন, চোখ বন্ধ করে ভাবেন, আপনার যে বান্ধবী 5 বছর আগে বিসিএস ক্যাডার হয়ে, সরি, প্রাইমারিতে জয়েন করছে, সে কিন্তু সারা জীবন প্রাইমারিতেই থাকতেছে, তার কিন্তু সে সুযোগ নাই, সে আসতে পারতেছে না অন্য কিছুতে। আপনার যে বন্ধু ছোট একটা 13 গ্রেড 14 গ্রেডে জবে ঢুকছে, সেইভাবেই কিন্তু আছে অথবা থাকছে। আপনি 1 বছর পরে ঢুকেন, এটা লস নাই। 1 বছর 1.5 বছর পরে যায় ভালো কিছু পান, ভালো কিছু পান। আমি প্রায় সময় বলি যে ভালো কিছু পান, পরে পান, 1 বছর পরে পান, তাও ভালো কিছু পান। ভালো কিছু পান 1 বছর পরে পান, তাও ভালো কিছু পান। আপনার বান্ধবী প্রাইমারিতে জব করতেছে, সেই প্রাইমারির যে স্যালারি 17,000 সামথিং ধরলাম, তো 17,000 করে পেলে 12 মাসে যে স্যালারি পাবে, আপনি তো বিসিএস এ ঢুকে, এই যে আমি ক্যাডার হলাম, আমি ক্যাডার হয়ে আমি অলরেডি বেস থেকে তো আমি অনেক টাকা পাইছি। একদম সহজ সত্য কথা, ঠিক আছে? আমার সাথে অনেকেই চেষ্টা করছিল, বেচ হয়তো হয়ে ওঠে নাই, কিন্তু আমার টালার মতো হয়ে গেছে। আমি জানি না, এটা হয়তো আমার ভাগ্যে ছিল, রিজিকে ছিল, কিন্তু টাকা তো চলে আসছে। টাকা কোনো না কোনোভাবে চলে আসবে, বুঝছেন? ছোটোখাটো কিছুতে জয়েন না করে হার্ড অ্যান্ড সোল ট্রাই করেন। 47 আমাদের লাগবে, লাগবে এবং লাগবে। ইনশাল্লাহ আমরা ক্যাডার হব, এই বেস থেকে আমরা যথেষ্ট সাপোর্ট পাবো, এই বেস থেকে আমরা পড়াশোনা শেষ করবো, এবং এই বেস থেকে আমরা ক্যাডার হবো ইনশাল্লাহ, ঠিক আছে? আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর নেক্সট ক্লাস আমি হলাম যে শনিবারে নিব, বাট প্রতিদিন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়া দিয়ে দিব, যেহেতু এখনো নোট পান নাই, আমি ওই যে পিডিএফ যে বুকোবলারি আছে, বুকোবলারি থেকে পড়া দিয়ে দিব, বুকোবলারির পড়াটা শিখবেন, ঠিক আছে? তাহলে ভালো থাকবেন। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে নক দিবেন, ঠিক আছে? না ভাই, আমি টাইপ করা শিট কাউকে দেই না, কারণ টাইপ করা শিট হলে এতদিনে এটা পুরো ভাইরাল হয়ে যেত, যে ভাইরালের যোগ, ফেসবুকে ঘুরে ঘুরে দেখতেন যে জায়গায় জায়গায় টাইপ করা শিট, তাহলে এই শিটের মর্ম কি, আপনি তো ফেল করতেন। যখন এই শিট কেউ পেয়ে যাবে, মনে রাখবেন, এই শিট যখন ভাইরাল হয়ে যাবে, তখন এই শিটের মর্মার্থ কমে যাবে, তখন এটা সবাই পেয়ে যাবে, ঠিক আছে? আমি এই জন্য আমি টাইপ করাই না, আমি নিজে কষ্ট করে এগুলো লিখি এবং সেটাই দিই। টাইপ করাতে তো আরো ইজি, আমি তো এটা দিয়ে দিলেই টাইপ হয়ে যাবে, কয় টাকা লাগবে আমার? আমার ছোট ভাই আছে, সে আমার সব কাজ করে দেয়, ঠিক আছে? এই যত ধরনের সে আইটি এক্সপার্ট, খুব ভালো, তো আমি ওর দিয়ে তো করাতে পারি, আমি কেন করাই না? কারণ আমার কাছে মনে হয় এটা জেনুইন, এটা আমার ভালোবাসার জায়গা, এই জন্য এটা টাইপ করাবো না। টাইপ করালে এত সংক্ষিপ্ত জিনিস থাকবে না, এটা আরো বড় করতে হবে, এক। দ্বিতীয় হলো, টাইপ করালে সবার হাতে হাতে চলে যাবে। আর আপনাদের কাছে অনুরোধ, হ্যান্ড নোট কখনোই কাউকে দিবেন না। যদি দেন, আমার দাবি থাকবে, যদি দেন তাহলে প্রিলি ফেল করবেন এবং খুব খারাপ করবেন। হ্যাঁ, দিবেন না, এটা আমার খুব যত্ন করে অনেক
নিজেদের মধ্যে রাখবেন, নিজে পড়বেন এবং নিজের জন্য পড়বেন। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফিজ।